সূর্য রাশি পরিবর্তন করছে 14ই মার্চ সন্ধ্যা 6:50 মীন রাশিতে প্রবেশ করবে। তো সূর্যের এই পরিবর্তন ধনু রাশির উপর কী প্রভাব পড়বে এই বিষয়ে আজকে আপনাদের সামনে ডিটেলসে তুলে ধরব। তো যার জন্য অনুরোধ করব সমস্ত দর্শক বন্ধুদের অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখার জন্য। আজকের পরিবর্তনটা একটু অন্যরকমভাবে আলোচনা করতে হবে, কারণ এই রাশিতে একসাথে 4টি গ্রহ অবস্থান করছে। 14 তারিখে সূর্য প্রবেশ করবে, তার আগে রাহু অবস্থান করছে, শুক্র অবস্থান করছে, তারপরে বুধ অবস্থান করছে। তো যাই হোক, আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বিশেষ অনুরোধ করব দর্শক বন্ধুদের যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, এটা কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এটা আপনারা লগ্ন হিসাবেও দেখতে পারেন এবং রাশি হিসাবেও দেখতে পারেন। তো ধনুরাশির ক্ষেত্রে 2025-এ সবথেকে বড় পরিবর্তন সেটা হচ্ছে শুক্রের পরিবর্তন। শুক্রের এই চতুর্থ ঘরে অবস্থান মীন রাশিতে, এবং যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির রাশি, এবং শুক্রদেবের এই অবস্থান, উচ্চ অবস্থায় অবস্থান, তারপর আবার এই চতুর্থ ঘরে তো শুক্র দিকবলি হয়ে যায়, তারপর উচ্চ অবস্থান এবং মালব্য নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি। এবং এই সময় ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে শুক্রের আবার রাশি পরিবর্তন যোগ তৈরি হয়েছে। রাশি পরিবর্তন যোগ, দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে ষষ্ঠ ঘরে, যেটা হচ্ছে বৃষ রাশি, এটা তো শুক্রের রাশি। অর্থাৎ এই রাশি পরিবর্তন এবং এই দুই গুরুর দৃষ্টি আবার কর্মের ঘরে পড়া ধনুরাশির জন্য যথেষ্ট ভালো। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে মালব্য নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি এই চতুর্থ ঘরে। সর্বশ্রেষ্ঠ রাজযোগ শুক্রের। শুক্র হচ্ছে আকর্ষণের কারক, সৌন্দর্যের কারক, প্রতিভার কারক। আর এই মালব্য পঞ্চমহাপুরুষ রাজযোগ সুখের ঘরে, শুক্রের এই পরিবর্তন এবং তার সাথে আবার রাহুর এই অবস্থান এই চতুর্থ ঘরে। তো এখানটাতে শুক্রের বল যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে, যার জন্য সুখ বৃদ্ধি হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে এই সময়। শুক্র হচ্ছে প্রতিভার কারক, শুক্র হচ্ছে ঐশ্বর্যের কারক, ধনসম্পত্তির কারক, আকর্ষণের কেন্দ্রবিন্দু শুক্র। চতুর্থ ঘরে অবস্থান, যার ফলে লাক্সারি আইটেমের উপর একটা বিশেষ শখ দেখা দিয়েছে এই সময় ধনুরাশির ক্ষেত্রে। কোনো একটা ভালো লাক্সারি জিনিস কিনা বা কোনো একটা ভালো ডিজাইনের অলংকার তৈরি করা বা অলংকার কিনা এই সময় ধনুরাশির ক্ষেত্রে দেখা দিয়েছে বহু জাতক জাতিকাদের মধ্যে। এবং এই ব্যাপারে আবার ধনুরাশির কিছু না কিছু খরচাপাতি হচ্ছে, কারণ রাহুর দৃষ্টি আবার দ্বাদশ ঘরে থাকছে। সেরকম আবার দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি এই যে ষষ্ঠ ঘরে অবস্থান করছে শুক্রের রাশিতে, তো দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি আবার ওই দ্বাদশ ঘরে থাকছে। তো এক গুরু অবস্থান করছে সুখের ঘরে আর এক গুরুর দৃষ্টি পড়ছে ব্যয়ের ঘরে। তাহলে সুখের দিকে, নিজের সুখের দিকেও কিন্তু যথেষ্ট ভালো খরচাপাতি হচ্ছে আবার এই ধনুরাশির। তবে শুক্রের এই অবস্থানে যে শুধু সুখের জন্যই ব্যয় হচ্ছে সেটাও না। ধনুরাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে লাভের ঘরেরও অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি। তো ষষ্ঠ ঘর থেকে আবার কর্মেরও বিচার হয়, অর্থাৎ শুক্র সম্পর্কিত যে সমস্ত কাজে ধনুরাশির জাতক জাতিকারা জড়িত রয়েছেন তাদের কাজকর্মে আবার বিশেষ উন্নতিও দেখা দিচ্ছে এই সময়। আবার শুক্র অবস্থান করছে চতুর্থ ঘর থেকে আমরা মায়ের সুখ জিনিসটাকে দেখি, তো মায়ের সাথে সম্পর্কও দেখি, ভূমি সংক্রান্ত কাজগুলোও দেখি। অর্থাৎ শুক্রের এই অবস্থানে এবং রাহুর এই চতুর্থ ঘরে অবস্থানের ফলে রাহুও কিন্তু আবার জব্দ হয়ে গেছে শুক্রের সাথে, কারণ শুক্রের সাথে অবস্থান করে তো রাহু শুক্রের স্বরূপ ধারণ করবে, অর্থাৎ মাতৃসুখে এবার রাহু সেই সুখ বৃদ্ধি করতেও বাধ্য। বহু ধনুরাশির জাতক জাতিকাদের যে একটা বাড়ির প্রতি একটা টান না থাকা, বাইরেই ঘুরে বেড়ানো, চতুর্থ ঘরে রাহু তো এগুলো করাবে যে সব কিছুই মনে হবে বাইরেই ভালো, বাড়িতে গেলে মনে হবে যে কেমন উচ্ছৃঙ্খল, কোথায় আসলাম, বাড়িতে মন না টেকা, বাইরে ঘোরা, এই সমস্ত কিন্তু ধনুরাশির ক্ষেত্রে হয়েছে যাদের রাহু খুব বাজে পরিস্থিতিতে রয়েছে। তো শুক্রের এই অবস্থানের ফলে মায়ের প্রতি একটা টান, বাড়ির প্রতি একটা টান, মায়ের প্রতি একটা প্রেম ভালোবাসা, এই জিনিসগুলো যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে এবং যে নেগেটিভ জিনিসগুলো ছিল সেইগুলো কিন্তু দূরে সরে যাচ্ছে।
আবার যারা জায়গা জমি সংক্রান্ত কাজে সাথে যুক্ত রয়েছেন, যারা বাড়িঘরের ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে যুক্ত রয়েছেন বা যে কোনো হস্তশিল্পীর কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য আবার এই সময়কাল যথেষ্ট ভালো হচ্ছে। সপ্তম ঘরে আবার মঙ্গল অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। মঙ্গল হচ্ছে আবার পঞ্চমপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি, কর্মের ঘরে অবস্থান করছে। মঙ্গলের দৃষ্টিও আবার এই সময় কর্মের ঘরে পড়ছে। তো শুক্রের আর রাহুর যেরকম দৃষ্টি কর্মের ঘরে পড়ছে, সেরকম মঙ্গলেরও দৃষ্টি পড়ছে, আবার দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে। যথেষ্ট ভালো পরিবর্তন এই সময় ধনুরাশির ক্ষেত্রে। তো তারপরে আবার 27শে ফেব্রুয়ারি বুধের পরিবর্তন হলো। বুধ আর শুক্রের সাথে, মানে বুধ শুক্রের সাথে অবস্থান করছে এবার এই চতুর্থ ঘর মীন রাশিতে। তো বুধ যখন প্রবেশ করলো এই মীন রাশিতে, তো বুধ আবার নীচ হয়ে গেল, কিন্তু উচ্চ শুক্রের দ্বারা আবার নীচ ভঙ্গ হয়ে গেল। বুধ হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে কেন্দ্রের দুটি ঘরের অধিপতি। সপ্তম ঘর যেটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের ঘর, কর্মের ঘর যেটা হচ্ছে দশম ঘর। তো এই দুই ঘরের অধিপতি অর্থাৎ কেন্দ্রের ঘরের অধিপতি কেন্দ্রেই অবস্থান করছে এবং তার মূল ত্রিকোণ রাশি যেটা হচ্ছে কন্যা রাশি, তার উপর আবার দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ কর্মের ঘর। তো বুধ হচ্ছে কিসের কারক? বাণীর কারক, ব্যবসার কারক, চতুরতার কারক, ম্যানেজমেন্টের কারক, শিক্ষার কারক। তো চতুর্থ ঘরে অবস্থান, সঙ্গে আবার রাহু শুক্র রয়েছে। তাহলে এইখানটাতে ব্যবসা বাণিজ্য যেগুলো কথা বললাম, সেই কর্মগুলোতে যথেষ্ট বিশেষ উন্নতি এই সময় ধনুরাশির ক্ষেত্রে হচ্ছে। যারা সফটওয়্যার জনিত কাজে যুক্ত রয়েছেন, শিক্ষার দিক, এটা সফটওয়্যার জনিত কাজ, মোবাইলের কাজ, কম্পিউটার জনিত কাজ, যারা আইটি সেক্টরে জড়িত রয়েছেন, মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, বাণী সংক্রান্ত কাজ, কথাবাচক হিসাবে কাজ করছেন, সেলসের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ এই সময়। এই সময়কালে ধনুরাশির নিজের মুখের বাণী দ্বারা সামনের ব্যক্তিকে যথেষ্ট প্রভাবিত করতে পারছে এবং না হওয়া কাজও কিন্তু সম্ভব হচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে। তবে ধনুরাশিকে এটাও মনে রাখতে হবে যে মঙ্গল বুধের রাশিতে অবস্থান করছে, যেটা হচ্ছে মিথুন রাশি সপ্তম ঘর। আর এই মিথুন রাশিটা হচ্ছে কি বায়ুতত্ত্ব রাশি, আর মঙ্গল হচ্ছে কি অগ্নিতত্ত্ব। তো মঙ্গলের দৃষ্টি আবার রাশির উপরে থাকছে, সেরকম আবার কর্মের ঘরেও থাকছে, আবার উচ্চ দৃষ্টি ধনসম্পত্তির ঘরে থাকছে। আর যে নক্ষত্রে অবস্থান করছে মঙ্গল, সেটা হচ্ছে আবার ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। অর্থাৎ ধনুরাশি এই সময় যে কাজটা একাগ্রতা নিয়ে করছে, সেই যে কাজটার উপর ফোকাস দিয়ে কাজটা করছে, তাহলে যথেষ্ট সফলতা পাচ্ছে। কারণ লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে চতুর্থ ঘরে, মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি হয়েছে এবং কর্মের ঘরে এই কন্যা রাশিতে একসাথে 5টি গ্রহের দৃষ্টি পড়ছে, অর্থাৎ কর্মের ঘর যথেষ্ট অ্যাক্টিভ হচ্ছে। যার জন্য ধনুরাশি কর্মক্ষেত্রে যদি একাগ্রতা নিয়ে কাজ করে, তাহলে নিশ্চিত সফলতা এই সময় ধনুরাশি পাচ্ছে। এবার বুধ হচ্ছে শিক্ষারও কারক। যারা আবার সিএ, তারপরে ওকালতি, তারপরে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন বা কোনো একটা বিষয়ের উপর ট্রেনিং নিচ্ছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। কারণ বুধ আর শুক্রের জুটি রাহুর সাথে তৈরি হয়েছে চতুর্থ ঘরে, এর যথেষ্ট ভালো ফল এই সময় ধনুরাশি পাচ্ছে শিক্ষার দিক থেকেও। তো এই তো হলো 3টি গ্রহের অবস্থান। এবার 14 তারিখ থেকে 14 মার্চ থেকে সূর্য আবার এই ঘরে অবস্থান করবে। সূর্য হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি। এবার সূর্য এখানটাতে অবস্থান করা মানে একসাথে 4টি গ্রহের অবস্থান, বুধ শুক্র রাহু সূর্য। তো সূর্য থেকে আমরা কি দেখি? প্রশাসন জিনিসটাকে দেখি। এবার সূর্য হচ্ছে নবম ঘরের অধিপতি, তো নবম ঘর থেকে আমরা দূরযাত্রা জিনিসটাকেও দেখি। এবার সূর্য সুখের ঘরে অবস্থান করা এবং এই ঘরে শুক্র বুধ আর রাহু অবস্থান করছে, তো এখান থেকে একটাই জিনিস বোঝাচ্ছে, সেটা হচ্ছে যারা কর্মসূত্রে বাইরে ছিলেন তাদের বাড়ির কাছে চলে আসা, কিংবা যারা বহুদিন ধরে বাড়ির বাইরে রয়েছেন কর্মসূত্রে বাড়িতে আসতে পারছিলেন না, তাদের কিন্তু আসার একটা যোগ তৈরি হচ্ছে সূর্যের এই পরিবর্তনে। কারণ চতুর্থ ঘরটি কি? চতুর্থ ঘরটি হচ্ছে আমাদের মায়ের ঘর, সুখের ঘর, ভূমি, জায়গা জমি, ভূমি সংক্রান্ত সব কিছু এখান থেকে দেখা হয়। তার সাথে সূর্যের এই ঘরে অবস্থান হওয়া মানে জায়গা জমি সংক্রান্ত কোনো রকম যে সমস্যা, যদি কোনো কাগজপত্র ডকুমেন্টেন্সি দিক থেকে সমস্যা থাকে, সেই সমস্যা সংশোধন হওয়া। তাহলে সূর্যের পরিবর্তনে কি হচ্ছে? সূর্য সুখের ঘরে অবস্থান করছে, সূর্য নবম ঘরের অধিপতি, দূরযাত্রার জিনিসটাকে বুঝাচ্ছে। রাহু আবার এই দূরযাত্রার জিনিসটাকে বুঝাচ্ছিল, যে বাইরে থাকা, বাইরে সমস্ত কিছু, রাহু বিদেশ সংক্রান্ত। তাহলে সূর্যের এই চতুর্থ ঘর অবস্থানের করার দরুন যারা সরকারি কিংবা বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের দেশের মাটির প্রতি একটা বিশেষ টান, কিংবা কর্মসূত্রে তারাই ট্রান্সফার নিয়ে এই বাড়ির আশেপাশে চলে আসা, এইগুলো কিন্তু আবার হবে।
আবার এই সময় এটাও দেখাচ্ছে যে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে। ষষ্ঠ ঘরটা কিসের ঘর? ঋণের ঘর। আর সূর্য অবস্থান করছে চতুর্থ ঘর, শুক্র সাথে জুতি, রাহুর সাথে জুতি তৈরি করেছে। অর্থাৎ বাড়িঘর সংক্রান্ত যারা ঋণের চেষ্টা করছেন, হাউস বিল্ডিং লোন হোক, তো এই সমস্ত কাজও কিন্তু গতি লাভ করছে। কিংবা যারা লোন পরিশোধের দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন তাদের জন্য এই সময় যথেষ্ট একটা ভালো সহায়ক হবে। লোন পরিশোধ এই সময় কিছু করতে পারবে। এবং সূর্যের পরিবর্তনে এটাও আবার উঠে আসছে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিদেশে গেছিলো পড়াশোনা করতে, তাদের স্বপ্ন পূরণ হয়ে এবার বিদেশ থেকে দেশের মাটিতে ফিরে আসা সফল হয়। এটাও কিন্তু বুঝাচ্ছে, কারণ সুখবৃত্তিটাও বুঝাচ্ছে। উচ্চশিক্ষা জিনিসটাকে দেখাচ্ছে সূর্য থেকে নবম ঘরের অধিপতি। তো চতুর্থ ঘরে অবস্থান হওয়া মানে বহু ছাত্রছাত্রীর বাড়িতে ফিরে আসা, এটাও বুঝাচ্ছে। তো এই সমস্ত জিনিস সূর্যের এই পরিবর্তন হচ্ছে। তো এগুলো তো সব ভালো ভালো জিনিস বললাম। এবার যেগুলো নেগেটিভ জিনিস সেগুলো থেকেও কিন্তু ধনুরাশিকে সাবধানে থাকতে হবে এই সূর্যের পরিবর্তনে, কারণ রাহু অবস্থান করছে। তো রাহু আর সূর্যের যেরকম একটা গ্রহণযোগের পরিস্থিতি তৈরি হচ্ছে, তো এই সময় বিশেষ কিছু দিকে সাবধানে থাকতে হবে, না তো সুখ আবার নষ্ট করে দেবে। চতুর্থ ঘরে রাহুর অবস্থান, তো রাহু এখানটাতে তামসিক গুণটাকে প্রকাশ করাবে, আর শুক্র এখানটাতে সুখভোগ জিনিসটাকে প্রকাশ করাবে। আর সূর্য তো হচ্ছে রাজা, তো রাজারও তো এই সমস্ত ইচ্ছা করবে। অতএব এদিক থেকে যথেষ্ট সাবধান, যে নিজের চরিত্রকে সবসময় ঠিক রাখতে হবে, কারণ 4টি গ্রহেরই দৃষ্টি পড়ছে একেবারে ওই কর্মের ঘরে। অতএব এই সময় যথেষ্ট বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ হওয়া, যদি পুরুষ হয় তো নারীর প্রতি, আর নারী যদি হয় তাহলে পুরুষের প্রতি বিশেষ আকর্ষণ হবে কর্মক্ষেত্রে, অর্থাৎ কর্মর দিকে, কর্মক্ষেত্রে এদিক থেকে যথেষ্ট সাবধান। যারা আবার রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে খেয়াল রাখবেন। এই সময়কালে অনলাইন ফ্রড কেস হতে পারে, কারো মুখের কথা বিশ্বাস করা যাবে না, বা কারোর সাথে কোনো রকম গোপন কথা মোবাইলে আলোচনা করা যাবে না, এদিক থেকে কিন্তু যথেষ্ট সাবধান। প্রশাসনের যে কোনো কাগজপত্র সই করার আগে হাজারবার চিন্তা ভাবনা করে সই করতে হবে। যদি না বুঝতে পারা যায় তাহলে অন্য ব্যক্তি বা অন্য কারোর কাছ থেকে সাহায্য চাওয়া উচিত। প্রশাসনের কোনো ব্যক্তির সাথে এই সময় কোনো রকমভাবে ঝুট ঝামেলা বাগবিতণ্ডায় জড়িত হওয়া উচিত হবে না ধনুরাশির। কর্মক্ষেত্রে কলিগদের সাথে যেরকম সুসম্পর্ক রাখা উচিত, সেরকম বসের সাথেও সম্পর্ক ভালো রাখা উচিত। জমি সংক্রান্ত কাজে বিশেষ খেয়াল রাখতে হবে, কারো মুখের কথায় অ্যাডভান্স দেওয়া যাবে না, কিংবা কাগজপত্র যদি না ঠিক থাকে তাহলে সেই জমি কিন্তু কেনাও যাবে না। এবং কর্মক্ষেত্রে কোনো রকম শর্টকাট পদ্ধতি এই সমস্ত জিনিসও নিয়ে আসা যাবে না, কারণ রাহু অবস্থান করছে, শর্টকাট জিনিসটা নিয়ে চলে আসবে। শর্টকাট উপায়ে সুখ বৃদ্ধি করার চেষ্টা করবে, 2 নম্বরই পথে যাওয়ার চেষ্টা করবে, বেআইনি পথে যাওয়ার চেষ্টা করবে। এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময় ধনুরাশিকে। এবং তার উপর নিজের খাওয়া দাওয়ার উপরেও যথেষ্ট খেয়াল রাখতে হবে ধনুরাশিকে এই সময়। খাওয়া দাওয়া যদি উল্টাপাল্টা হয় তাহলে আবার পেটের অসুখ, কারণ দেবগুরু বৃহস্পতি আবার ওই অবস্থান করছে ষষ্ঠ ঘরে অসুখ বিসুখ, এই সমস্ত দিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্যের দিকে। আর কর্মের 7ম ঘরে যেহেতু আবার মঙ্গল অবস্থান করছে, রাশির উপর দৃষ্টি দিচ্ছে, তাহলে ধনুরাশিকে এটাও বলছি বারবার যে এই সময়কালে শরীরচর্চা, যারা প্রাণায়াম করছেন, শরীরচর্চা করছেন, তারা কিন্তু অবশ্যই এগুলোর সাথে যুক্ত থাকবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। এই সময়কালে ধনুরাশি কোন উপাচার করবে? প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। যারা গুরুর দীক্ষা নেননি গুরুর দীক্ষা নেবেন, পিতাকে সম্মান করবেন, সেরকম মাতাকেও সম্মান করবেন। কোনো কাজ করতে গেলে পিতামাতার উভয়েরই আশীর্বাদ নেবেন। যে কোনো কাজে ডিসিশন নিতে হলে পিতামাতার সাথে বা গার্জেনের সাথে অবশ্যই আলোচনা করবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। এবং প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। তো যাই হোক, অনেক আলোচনা করলাম। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই নিজের ভেবে এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলের সাথে জড়িত থাকেন, বহু জ্যোতিষীয় তথ্য জানতে পারবেন। তা আমি তো আলোচনা করলাম, তো অনেকের হয়তো জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থানই খারাপ, তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব আপনারা অবশ্যই কোনো না কোনো ভালো ব্যক্তির কাছে ভালো পরামর্শ নেবেন। তো যাই হোক, এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।